ছাদের মধ্যেই বন্ধুরা মিলে আয়োজন করে ফেলল ছোট্ট খাট্ট একটা পার্টির। রেবার ফিরল বিকেলের দিকে। পূর্ণিকে রুমে না দেখে উকি দিল আমেহার রুমে। আমেহার রুমে বসে গল্প করতে দেখে আর রেবার ডাকল না। এই যে দেখে নিল, এতেই চোখের শান্তি তার। যদিও ঘরের প্রতি কোণায় সিসিটিভি লাগানো, তাও যেন চিন্তা লেগে থাকে তার মেয়েটার। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে যোগ দিল আড্ডায়। এলা এসে আমেহার পূর্ণিকে টেনে উপরে নিয়ে যেতে চাইল। পূর্ণি অবাক হয়ে বলল, উনি এসে গেছেন? কখন এলেন? ডাকলেন না তো? পূর্ণির হালকা অভিমান হলো। তার দরুন যাবে নাই ঠিক করেছিল, তবে এলার শেষ কথাটা শুনে পূর্ণি আমেহা কেউই না করতে পারল না। আসলেই তো, শেষ আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। ছাদে আসার পর আমেহা পূর্ণি দুজনেই মুগ্ধ চোখে তাকালো চারিদিকে। লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো। জন ফ্যাডরি একপাশে বসে একে অপরের পিছনে লাগছে। জোহান খাবারের প্লেটগুলো সাজিয়ে রাখলো। খাবার বলতে ওই যে টুকটাক স্ন্যাক্স। পূর্ণির চোখজোড়া গিয়ে আটকালো অপর পাশে দাঁড়ানো ভিজে চুলে রেলিংয়ে হেলান দিয়ে ড্রিঙ্কসের গ্লাস হাতে দাঁড়ানো মানবটার দিকে। টি শার্ট পরার দরুন হাতের মাসেলগুলো বেশ ভালোভাবেই দৃশ্যমান। ইগল চকা চোখ তার দিকে স্থির। রেবার মাঝে মাঝে কাচের গ্লাসটাতে চুমুক দিচ্ছে, যার ফলে হাতের পেশিগুলো আরো ফুলে উঠছে। পূর্ণির মনে হলো এ যেন এক অপরূপ দৃশ্য। রেবারের এইরকম এক একটা ম্যানলি অঙ্গভঙ্গির জন্যই পূর্ণি তাকে হাজার মানুষের মাঝেও যেন রেবারকে বেছে নিতে পারবে। তবে কিছুক্ষণ আগের কথাটা মনে পড়তেই সে মুখ ঘুরিয়ে নিল। রেবার তা দেখে ভ্রু কোচকাল। এই মেয়েটার আবার কি হলো? কিছুক্ষণ আগেও তো দেখলো হেসে হেসে গল্প করছে। তাহলে রাগটা কি শুধু তার উপর? কিন্তু কেন? সে করলোটা কি? জানতে হচ্ছে তো। রেবার এগিয়ে গেল সামনে। এলাইয়ের মধ্যেই হঠাৎ করে বলে উঠল, গাইজ, আজ মাহিও আমাদের সাথে যোগ দিবে। এলার কথা শুনে সবাই সেই দিকে তাকালো। আমেহা চশমা ঠিক করে দেখল একটা বেশ সুন্দর দেখতে মেয়ে দাঁড়িয়ে হাসি মুখে এলার পাশে, চুলগুলো কালার করা আর একটা লং ফ্রক গায়ে। এই তাহলে মাহি, যার কথা সেদিন ভাইয়ারা আলোচনা করেছিল। যদিও আমেহার ওইটুকুই কানে এসেছিল শুধু। আমেহা আবার জোহানের দিকে তাকালো। সবার মতো সেও বেশ অবাক হয়েছে মাহিকে দেখে। বেশ বসে যাচ্ছে। মাহি নিজেই হাসি মুখে বলল, হাই গাইস, সব কেমন আছিস? আমায় ভুলেই গেছিস একদম। ফ্যাডরি জন এবার হেসে এগিয়ে এসে হালকা হাঁক করে বলল, ধুর, উল্টো তুই আমাদের ভুলে গেছিস। তোর দেশে এতদিন ছিলাম, তাও একবার এলি না দেখা করতে। আর বলিস না ভাই, কাজের এত চাপ। কি রে জোহান, তুই কেমন আছিস? জোহান হালকা হেসে বলল, এই তো চলছে। মাহি টোন কেটে বলল, নিউ ম্যারিড লাইফ। জোহান আগের মতোই হালকা হাসলো শুধু। হাই রেহবার, উফ, এক জায়গায় থেকেও কতদিন বাদে তোকে দেখছি। রেহবার মুচকি হেসে বলল, গুড টু সি ইউ মাহি। দিন দিন আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস তুই। রাজটা কি? হ্যাঁ। মাহি হাসি মুখে তাকালেও পূর্ণি রেহবারের দিকে তাকালো পাকা চোখে। রেহবার তা দেখে কোনো প্রত্যুত্তর করল না তার কথার। তবে ফ্র্যাডি হেসে টোন কেটে বলল, হবে না, এখন বিয়ের বউ যত্নার্থী খাচ্ছে যে 2 বেলা করে। বলেই ফ্র্যাডি, জন, এলা তিনজনেই হেসে দিল। পূর্ণি ইতস্তত করল খানিক। মাহি অবাক হয়ে বলল, বউ? রেহবার, তুই বিয়ে করলি কবে? আরে ওদের তো একসাথেই রিসেপশন হলো। তোকে বলেছিলাম যে, ভুলে গেলি? মাহি হাসার চেষ্টা করে বলল, ও, শুনিনি হয়তো, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এই হাসি আর কারোর চোখে লাগুক না লাগুক, আমেহা পূর্ণি দুজনেই লক্ষ্য করল। মেয়েদের পক্ষে মেয়েদের মন বোঝা খুব একটা কঠিন নয়। এখানে গোল করে বসো তো দেখি সবাই। এলার কথা শুনে সবাই গোল করে বসলো। রেহবার পূর্ণিকে চোখ দিয়ে ইশারা করলো তার পাশে। পূর্ণি বসতে যাওয়ার আগেই মাহি সেখানে বসে পড়ল। সবারই চোখে লাগলো ব্যাপারটা। মাহি সবার দিকে তাকিয়ে বলল, ওহো, সরি, আমি কি তোমাদের মাঝে বসে পড়লাম? আমি কি উঠে যাব? এর উত্তরে কি বলা যায়? পূর্ণি শান্ত চোখে সেদিকে তাকিয়ে বলল, না, ইটস ওকে, আপনি বসুন। বলে সে উল্টো দিকে এলা আর ফ্রেডির মাঝখানে বসতেই রেহবার গম্ভীর গলায় বলল, ফ্রেডি, তুই আমার জায়গাটা এসে বস। আমার মুখে লাইট লাগছে।
লাইটটা যদিও রেহেবারের মুখে পড়ছিল কিছুটা, তবে অসুবিধা হওয়ার মতো নয়। মাহি আর পূর্ণি ছাড়া সবাই এবার মুখ টিপে মিটিমিটি হাসল। ফ্র্যাডিও হেসে ওকে বস বলে তুম করে রেহেবারের জায়গা দখল করে নিল, আর রেহেবার গিয়ে বসলো একদম পূর্ণির গা ঘেঁষে। সবার অজান্তেই তার বলিষ্ঠ হাত পেঁচিয়ে নিল পূর্ণির লতানো কোমর। পূর্ণি হালকা কেঁপে উঠলেও রেহেবারের দিকে তাকালো না, ওভাবেই বসে রইল। তারপর শুরু হলো গল্প, যার যার ছোটবেলার ঘটনা, বিদেশে থাকাকালীন ভার্সিটি বাঙ্ক করার ঘটনা। জন, ফ্যাডরি, মাহি, এরা ননস্টপ এটা ওটা বলেই গেল। রেহেবার জোহানও যোগ দিল, তবে তাদের স্বভাব মতো কম কথায়। এর মধ্যে আমেহার পূর্ণি রইল নিশ্চুপ। পূর্ণি অবাক হয়ে চেয়ে দেখল রেহেবারের এই রূপটা, যেখানে তার মধ্যে কোনো কাঠিন্য নেই। বাকি বন্ধুদের সাথে তার ফারাক করা খুব কঠিন। সবার মতো সেও হেসে হেসে এটা সেটা বলছে। রেহেবারের মানুষ বুঝে তাকে ট্রিট করার ক্ষমতা দেখে পূর্ণি আরও বেশি ইমপ্রেসড হলো। মাহি একসময় হাসতে হাসতে বলল, ফাইটিংয়ের কথা বলতে মনে এলো, রেহবার তোর মনে আছে সেকেন্ড ইয়ারে ওই সিনিয়রটা যখন আমায় প্রপোজ করেছিল, তুই কি মারটাই না মেরেছিলি? পূর্ণি চোখ ঘুরিয়ে তাকালো এবার রেহেবারের দিকে। রেহেবার এক হাতের গ্লাসে চুমুক দিয়ে বলল, ওহো, দ্যাট গাই। ওকে তো তোকে রোজ ফলো আর লুকিয়ে ছবি তোলার জন্য মেরেছিলাম সেবার। সে যার জন্যই মারিস, তারপর থেকে ভার্সিটির সিনিয়র জুনিয়র সবাই তোর ফাইটিংয়ের ফ্যান ছিল। ওই ছেলেটা তো ভয়ে বন্ধু বান্ধব নিয়ে ভার্সিটিই পাল্টে নিল। বলেই মাহি এর সাথে বাকিরাও হেসে ফেলল। রেহেবারও হাসলো খানিক। এরপর টুকটাক কথা, হাসি, মজা চলল। এর মধ্যেই মাহি রেহেবারকে খাবারের প্লেটে এটা ওটা এগিয়ে দিল। অন্যদেরও দিল অল্প স্বল্প, তবে পূর্ণির ওইটাই চোখে লাগলো শুধু। ওকে গাইস, অনেক রাত হলো, আজ আমি চলি, কাল আমার অফিস আছে। আমায় একটু এগিয়ে দিবি প্লিজ, আমি গাড়ি আনিনি আজ। ফ্র্যাডি, তুই একটু এগিয়ে দিয়ে আয় তো, আমার চশমাটা আজ সকালে ভেঙে গেছে। কিন্তু আমি তো রাস্তা চিনি না জন। এই জোহান, তুই? ওফ, কাউকে যেতে হবে না। এই রেহবার, তুই তো আমার বাড়ির ঠিকানা জানিস, একটু এগিয়ে দিয়ে আয় না। এখন বিয়ে হয়েছে বলে কি বন্ধুকে একটু এগিয়ে দিয়ে আসতেও পারবি না? রেহেবার এবার জোহানের দিকে তাকালো। জোহানের যে যাওয়ার ইচ্ছে নেই তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। রেহেবার সেকেন্ডবার আমার দিকে তাকিয়ে বলল, ওকে চল। বলেই রেহেবার উঠে পকেট থেকে চাবি বের করে পূর্ণিকে উদ্দেশ্য করে বলল, আই উইল বি ব্যাক জাস্ট হাফ অ্যান আওয়ার ডার্লিং। পূর্ণি কিছু বলল না, তাকালোও না। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাহিকে ছাড়তে গেল। পূর্ণি এবার সেই দিকে দৃষ্টিপাত করে সামনে রাখা গ্লাসটা ধরে ঢকঢক করে সমস্তটা পান করে নিল। পাশে রাখা পরপর আরও দুটো পান করতেই এলার নজরে এলো। তারা সবাই মূলত একটা লাইটের শর্ট সার্কিট নিয়ে কথা বলছিল। এলা এগিয়ে এসে পূর্ণিকে টেনে একপাশে এনে অস্থির হয়ে বলল, পূর্ণি, কি খেলে তুমি? ওগুলো তোমার জন্য ছিল না। তাতে কি, আমার অনেক পছন্দ হয়েছে, আমি আরেকটু খাবো। এলা করুণ চোখে তাকালো। পূর্ণির লাল চোখ আর মুখের হাসি বলে দিচ্ছে যা হওয়ার হয়ে গেছে। এলা এবার সবার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, পূর্ণির একটু শরীর খারাপ লাগছে, ওকে আমি রুমে দিয়ে আসছি একটু। বলেই এলা তাড়াতাড়ি করে পূর্ণিকে এনে নিজের রুমে বসিয়ে হাঁপ ছাড়ল। একটা মানুষের হুঁশ না থাকলে যে সে কি করে এটা তো আর তাদের যে ভালো কেউ জানে না। রেহেবার ঠিক 8 ঘন্টা পর ফিরল। যতই হোক বন্ধু হয়, সে রেহেবারের এক টাইমে তাকেও হেল্প করেছে বেশ। এইভাবে মুখের উপর না বলাটা বেয়াদবি দেখাবে বলেই এক প্রকার সে গিয়েছিল। ড্রাইভিং করতে গিয়ে যে তার কতবার পূর্ণির নিচু করে মুখটা মনে পড়েছে তা তার হিসেবের বাইরে। তাই যত দ্রুত সম্ভব মাইকে নামিয়ে স্পিড বাড়িয়ে সে বাড়িতে এসেছে। উপরে পূর্ণিকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করতে এলা আমতামতা করে বলল, ও অসমে যাবে বলে নিচে গেল একটু। আচ্ছা বলে রেহেবার যেতে নিলে এলা আটকে বলল। রেহেবার আর না করতে পারল না সবাইকে। জোরাজোরি করাতে থাকতেই হলো সেখানে। শেষ দিন রেহেবার আর ধমক দিতে চাইল না। প্রায় 1.5 ঘন্টা বাদ রেহেবার নিজের রুমে ঢুকে রুম লক করে সামনের দিকে তাকাতেই রেহেবারের চোখ বড় বড় হয়ে গেল। রেহেবার মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, পূর্ণিমা। পূর্ণির কোনো হুঁশ না দেখে রেহেবার দৌড়ে গিয়ে পূর্ণিকে পাঁজা কোলে করে বেডের কোণা থেকে নামিয়ে আনলো। 1 সেকেন্ডের জন্য বেডের এত কোণায় পূর্ণিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকটা ধক করে উঠছিল যেন।
পূর্ণি আচমকা চমকে উঠলেও সামলে নিয়ে নেশাগ্রস্ত বিরক্ত কণ্ঠে বলল, ছাড়ুন ছাড়ুন আমায়, একদম ধরবেন না বলে দিচ্ছি। রেহেবারের পূর্ণির আচরণে অবাক হলেও ব্যাপারটা তার বুঝতে সময় লাগলো কয়েক সেকেন্ড। সে অবাক গলায় বলল, পূর্ণিমা, তুমি কি সামনে রাখা ড্রিঙ্কগুলো খেয়েছো পূর্ণিমা? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি, ছাড়ুন আমায়, দড়িটা টাঙাতে দিন। বলেই পূর্ণি মোচড়ামুচড়ি করে রেহেবারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে আবার বেডে উঠতে গেলে রেহেবার পূর্ণির হাত ধরে টেনে নিজে বেডে বসে নিজের কোলে পূর্ণিকে বসিয়ে চেপে ধরে বলল, এসব কি করছো? বেডের মাঝে দড়ি সারি কেন? পূর্ণি আবারও মোচড়ামুচড়ি করে বলল, এটা বেড বর্ডার, আজ থেকে আপনি এই বর্ডার পার করতে পারবেন না। করলে করলে প্রথম কথাটা পূর্ণি বেশ উত্তেজনার সাথে বললেও শেষে সে কনফিউজ হয়ে গেল। গালে হাত দিয়ে কি যেন মনে করতে লাগলো। রেহেবার একবার সেই শাড়ি দড়িটির দিকে তাকিয়ে হাঁপ ছেড়ে বলল, আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু কি কারণে এই বর্ডার জানতে পারি? কেন বলবো আমি? আপনি মাহির কাছে যান, ছাড়ুন ছাড়ুন আমায়। এক প্রকার জোর করেই মুখ বেজার করে উঠে নিজের মনে গজগজ করতে করতে আবার বেডের উপর উঠে টলতে টলতে সেই দড়ি লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। রেহেবারের অসুবিধা হলো না বুঝতে পূর্ণির এই রাগের কারণ। রেহেবার বাঁকা হেসে বেডে দড়ি লাগানোর জন্য দাঁড়িয়ে থাকা পূর্ণিকে এক ঝটকায় কোলে তুলে ব্যালকনিতে হাঁটা দিল। পূর্ণিমার আগে ফোঁস করা মোছামুছি কাজে দিল না বলিষ্ঠ দেহের মানুষটার সামনে। রেহেবার ব্যালকনির দোলনায় পূর্ণিমাকে নিয়েই বসলো। পূর্ণি তখনও হাত পা ছড়াছড়ি বজায় রেখেছে। রেহেবার এবার পূর্ণিকে নিজের সাথে আরো চেপে ধরে ভরাট স্বরে ডাকল। পূর্ণি শান্ত হলো এবার। নিজের লাল হওয়া চোখ রাঙালো সামনের তীক্ষ্ণ চোখে। রেহেবার ধীর গলায় ভ্রুকুচকে বলল, আর ইউ জেলাস? পূর্ণিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আবার অ্যাগ্রেসিভ হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি জেলাস হব না তো আপনার 5 নম্বর বউ হবে? কি পেয়েছেন কি আমাকে? যান ওই মাহিকে গিয়ে কোলে নিন, ছাড়ুন ছাড়ুন বলছি। যদি না ছাড়ি? রেহেবারের কণ্ঠস্বরে দৃঢ়তা। পূর্ণি ফুঁসে উঠল। কেন ছাড়বেন না? যান না, ওই মাহিকে গিয়ে ধরুন, বেশ তো আদর যত্ন করছিল। রেহবার আমায় একটু এগিয়ে দিয়ে আয় না, তুই তোর রাস্তা চিনিস। মাতাল অবস্থায় ঢং করে বলেই পূর্ণি মুখ ভেঙাল। রেহেবার এবার উচ্চস্বরে হেসে দিল। পূর্ণিমার এই রূপটা তার আগেও দেখা, বলতে দ্বিধা নেই। রেহেবারের পূর্ণিকে এভাবে দেখলে একটু বেশি ভালো লাগে, যদিও যথেষ্ট কারণ আছে। পূর্ণি যা চাপা মেয়ে, নিজে থেকে মুখ ফুটে সে কিছুই বলে না, তবে নেশার ঘরে সে নিজের মনে যা চলে তাই স্পষ্টভাবে বলে দেয়, কোনো রাগঢাক রাখে না তাতে। তবে পূর্ণির এই জেলাস হওয়ার রূপ কখনোই রেহেবার দেখেনি, হয়তো দেখতেও পেত না যদি সে নেশার ঘরে না থাকতো। পূর্ণি চেপে যেত নিজের মনের মাঝে এগুলো। খুব হাসি পাচ্ছে, এই জন্য ঢিসুম ঢিসুম করেন না, যাতে মেয়েগুলো চুপচাপ প্রেমে পড়ে। শেষ কথাটা একটু চেঁচিয়ে বলল পূর্ণি। লাল হওয়া চোখের সাথে সে যে কি বলছে তার হুঁশ নেই। রেহেবার এবারও হাসলো, তবে ঠোঁট টিপে। দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা পাচ্ছে সে। আবার আবার হাসে, আমি থাকবই না এখানে, ধুর। পূর্ণি কাঁদো কাঁদো হয়ে বিরক্ত গলায় বলল। উঠতে না পেরে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে ফোঁস করতে লাগলো। রেহেবার নিজের ডান হাত দিয়ে পূর্ণির মুখ নিজের দিকে ঘুরিয়ে তার মুখের সামনে টেনে এনে মৃদু স্বরে বলল, I'm all yours, darling. তাই ছোট্ট মাথায় এত কিছু ভাবার দরকার নেই। মিথ্যে কথা, ওই মাহিকে খুব ভালো লাগে তাই না? খুব তো হাসছিলেন। রেহেবার ফোঁস করে দম ছাড়ল। এখন এই মেয়েকে সে কিভাবে বোঝাবে? সে জীবনে আসার পর রেহেবার আর চারদিকের কিছুই দেখতে পায় না তাকে ছাড়া। শয়নের স্বপনে শুধু সেই ঘুরে বেড়ায়, কখনো উদাস ভঙ্গিতে, আবার কখনো খিলখিল করে হেসে। রেহেবার যেখানেই থাকুক, যাই করুক, মন যে তার এই এক জায়গাতেই আবদ্ধ থাকে। কিন্তু এই মেয়ের সেইটুকু বোঝার ক্ষমতা থাকলে তো। মাই শুধু আমার ফ্রেন্ড পূর্ণিমা, জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। এই বন্ধুত্বের খাতিরে তাকে আমি না করতে পারিনি। খুব ভালো করেছেন। আশরাফও তো আমার ফ্রেন্ডই, তাহলে আমিও কাল ওর সাথে হাসি মজা করব। পূর্ণিমা? রেহেবারের হুঙ্কারে পূর্ণির চমকে কেঁপে উঠল হালকা। রেহেবার মুহূর্তেই পূর্ণির গাল আলতো চেপে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এই রাস্কেলটার নাম আরেকবার তোমার মুখে শুনলে রুম থেকে বেরোনো বন্ধ করে দেব তোমার। পূর্ণি ধমক খেয়ে এমনি ভয় পেয়ে গিয়েছিল, এবার হুমকি শুনে ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে দিল।
রে এবার তা দেখে হতাশার শ্বাস ছেড়ে পূর্ণির কাল ছেড়ে সেখানে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা, বেরোতে দেবো, কারণ থামো এবার। কেন শুধু শুধু আমার মাথা গরম করাও বলো তো? পূর্ণি কাঁদতে কাঁদতেই বলল, তুমি খালি ধমক দাও, থাকবো না আমি তোমার কাছে। কেউ ভালোবাসে না আমায়। রেহেবার এবার পূর্ণির চোখ মুছিয়ে আদরে গলায় বলল, ধমক দিই? কারণ তোমার ধমকানোর অধিকার একা আমার আছে। আচ্ছা, বকেছে যখন, আসো দেখি, আদর করে দিই। বলেই রেহেবার পূর্ণির মুখ তুলে দু চোখের পাতায়, গালে অথবা ঠোঁটে নিজের অধর ছুঁয়ে পূর্ণির মাথাটা নিজের বুকের কাছে চেপে ধরল। পূর্ণি আর কিছু বলল না, শান্ত বাচ্চাদের মতো রেহেবারের বুকে লেপ্টে রইল। তবে কিছু সময় অতিবাহিত হতেই পূর্ণি ধীর গলায় বাচ্চাদের মতো বলল, আমার না নিজেকে তখন অনেক একা মনে হচ্ছিল। এমনিও তো সবাই থেকেও নেই, থাকার মধ্যে একমাত্র আপনি। তাই আমার ভীষণ কষ্ট হচ্ছিল এই ভেবে, আপনিও যদি দূরে চলে যান আমি তখন কি করব? এই গোটা দুনিয়ায় যে আপনি আমার একমাত্র আশ্রয়স্থল। তাই আপনার এক আনা ভাগও আমি কাউকে দিতে রাজি নই, কাউকে না। বলেই পূর্ণি নিজে থেকে রেহেবারকে আঁকড়ে ধরল দুহাত দিয়ে। এই বন্ধনী বোঝাচ্ছে রেহেবারকে ছাড়া সে কতটা অসহায়। রেহেবার নিশ্চুপভাবে শুনল পুরোটা। তার একদিকে ভালো লাগলেও খারাপ লাগাটা একটু বেশি। মেয়েটাকে সে না বোঝায় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। পূর্ণিমা সেন্সিটিভ মাইন্ডের মেয়ে, তার পক্ষে ছোট্ট ছোট্ট বিষয়গুলোও বড় আকার ধারণ করে, যা তার মন মস্তিষ্ক বুঝতে অক্ষম। আর এটা একদিন হয়নি। ছোট থেকে সে যে পরিস্থিতির মধ্যে বড় হয়েছে, এটা তারই ফল মাত্র। আমি শুধু আর শুধুমাত্র তোমার, আমায় কারোর সাথে শেয়ার করতে হবে না। নিজের কাছে যত্নে আঁকলে রাখবে শুধু। পূর্ণি বাচ্চাদের মতো মাথা নাড়ালো। রেহেবার শব্দহীন হাসলো। আদৌ মেয়েটা কিছু বুঝেছে কিনা সন্দেহ। তাও রেহেবারের ভালো লাগছে তাকে বোঝাতে। রেহেবার এবার পূর্ণিকে নিয়ে আগের মতোই তুলে রুমের ভিতর নিয়ে গিয়ে বেডে বসিয়ে বলল, এখানে চুপটি করে বসো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। পূর্ণি হ্যাঁ বোধক মাথা নাড়ল চোখ বুঝে। তাকে শান্ত দেখে রেহেবা নিজে জামা কাপড় নিতে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। ঘড়ির কাঁটায় পাক্কা 5 মিনিট। রেহেবার বেরোতেই দেখল পূর্ণি বেডে বসে কোকোর খেলনাগুলো নিয়ে একাই সাজাচ্ছে, একাই ঘাটছে, আবার একাই হাসছে। রেহেবার এবার হাসি চেপে নিজের ফোনের ভিডিও রেকর্ডার অন করে সোজাসুজি ড্রেসিং টেবিলের উপর সেট করে রেখে দিল, যেখান দিয়ে পূর্ণির এইসব কাণ্ড কারখানা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর নিজে ধীরে ধীরে গিয়ে বেড থেকে শাড়ি দড়ি এগুলো সরিয়ে ওয়ার্ড্রোপে রেখে দিল। এই মেয়ে এইসব একবার দেখলেই কেলেঙ্কারি, আবার না টাঙাতে চায় এখন। সারাদিন ক্লান্তির পর এই রাতটুকুই রেহেবার পায় পূর্ণিকে নিজের এত কাছে। সেটুকু সময়ও সে অযাচিত কিছু লোক বা কারণের জন্য নষ্ট করতে চায় না একদমই। আমার অনেক গরম লাগছে। পূর্ণির বিরক্তমাখা কণ্ঠ শুনে রেহেবার সেদিকে তাকাতেই দেখল পূর্ণি নিজের জামা নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। রেহেবার দ্রুত সেদিকে গিয়ে বলল, আস্তে, জামাটা ছেড়ে যাবে তো, দাও আমি খুলে দিচ্ছি। না না না, আমি একাই খুলবো। আপনি পারবেন না, সরুন। পূর্ণির এমন কনফিডেন্স মার্কা কথায় রেহেবার চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল তার দিকে। জামাটির চেইন না খুললে সেটা খোলা যাবে না, কিন্তু এই মেয়ে হুশ হারিয়ে তাকে এমনি খোলার জন্য টানাটানি লাগিয়ে দিয়েছে। রেহেবার এসির রিমোট দিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। পূর্ণি অনেকক্ষণ টানাটানির পর যখন দেখলো খুলছে না, এবার সে মহা বিরক্ত হয়ে পাশের টেবিলে রাখা কাঁচি নিয়ে বলল, কেটেই ফেলবো আজ, বাজে জামা। রেহেবার এবার থতমত খেয়ে তাড়াতাড়ি পূর্ণির হাত থেকে কাঁচি নিয়ে বলল, বললাম তো আমি হেল্প করছি, চুপচাপ বেডে বসো। এবার রেহেবারের গম্ভীর কণ্ঠে কাজ হলো। পূর্ণি আমার কাঁদো কাঁদো মুখ করে গিয়ে বেডে বসলো। রেহেবার কাঁচিটা ভেতর করে রেখে পূর্ণিকে ব্ল্যাঙ্কেটে দেখে জামাটা খুলে দিল। নিজের ফোনের কথা মনে পড়তেই ড্রেসিং টেবিলের দিকে গেল চোখ। ওহ শিট। নিজের ফোনের কথা মনে পড়তেই ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। রেহেবার তাড়াতাড়ি ফোনের ভিডিও রেকর্ডার বন্ধ করে ভিডিও ডিলিট করতে গিয়েও করল না। বাঁকা হেসে হিডেন ফাইলে রেখে এসে শুয়ে পড়ল পূর্ণির পাশে। তবে পূর্ণিকে ধরল না তার গরম লাগছে ভেবে। কিছুক্ষণের মধ্যেই পূর্ণি নিজে থেকে এগিয়ে রেহেবারের টি শার্ট টেনে তার ভিতর ঢুকে পড়ে বলল, আমার ঠান্ডা লাগছে অফিসার। রেহেবার শুকনো ঢুকিল। এই মেয়ে তাকে পাগল করে ছাড়বে একদিন। পুরো বাড়ি ডিপার্টমেন্ট সামলানো দাপটে অফিসারটা কিনা এই পুচকে সাইজের মেয়েটার কাছে এসে বেসামাল হয়ে যায়। সমস্ত দাম্ভিকতা গম্ভীরতা দূরে রেখে শুধু মেয়েটার মধ্যে হারাতে ইচ্ছে করে। আমার হার্টবিট এত ফাস্ট কেন চলছে অফিসার? বলেই পূর্ণি আবার
নিজের কান রেহেবারের বুকে ঠেকিয়ে তার হার্টবিট শোনার চেষ্টা করল। পূর্ণিমা, ডোন্ট ফোর্স মি টু লুজ মাই কন্ট্রোল। আমি এসির পাওয়ার কমিয়ে দিচ্ছি, তুমি একটু সরে যাও। না না না, আমি এভাবেই থাকবো। আমার ভালো লাগছে। আপনি আমায় সরিয়ে দিচ্ছেন কেন? আপনি আমায় আর ভালোবাসেন না, না? পূর্ণির গলার তেজ আর ছলছল চোখ বলছে সে এক্ষুনি কেঁদে দেবে যদি রেহেবার একটু এদিক ওদিক কিছু বলে। এখন রেহেবারের শরীর এমনিতেই শক্ত হয়ে এসেছিল পূর্ণির এরূপ কাছে আসাতে। এবার আর নিজেকে সামলাতে না পেরে বড় নিঃশ্বাস ছেড়ে পূর্ণিকে নিজের সাথে ভালো করে চেপে নিয়ে কানের কাছে কণ্ঠ খাদে নামিয়ে বলল, রেডি ফর ইউর পানিশমেন্ট ডার্লিং, আই ওয়ন্ট শো এনি মার্সি টুডে। পূর্ণির মুখে ভয় বা লজ্জার কোনো ছাপই দেখা গেল না। আদেও কিছু বুঝলো কিনা কে জানে। সে তার মতো চোখ পিটপিট করে হাসি মুখে রেহেবারের বুকে ঠোঁট ছোঁয়াতেই রেহেবার একটানে তার অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। পূর্ণি নিজেও তাল মেলালো, রেহেবারকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। রেহেবার বুঝল সবই নেশার কাজ। এতক্ষণ পূর্ণির সারা মুখ লজ্জায় ঢেকে যেত। রেহেবার আর দিক বিদিক ভাবল না, ডুব দিল নিজের প্রিয় নারীতে। একটু একটু মিশিয়ে নিল পুরোপুরি নিজের সত্তায়। ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস আর পুরুষালী হাতের বন্ধনে কেঁপে উঠল আমেহা। তুলে ধরা হাতটা থেমে গেল স্থির হয়ে। মাথাটা হালকা ঘোরাতেই বুঝল এটা জোহান। 1 মিনিটের জন্য তো তার প্রাণ পাখি উঠতে বসেছিল, কিন্তু হঠাৎ জোহান তাকে এইভাবে জড়িয়ে ধরল কেন? তাদের সম্পর্ক তো এখনো এই পর্যায়ে পৌঁছয়নি। আমেহা ভীষণ অস্বস্তি নিয়ে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এই প্রশ্ন জোহানের কানে যেতেই সে মাতাল কণ্ঠে হেসে বলল, আমি তো পার্টি করছিলাম, দেখলে না কত এনজয় হলো। জোহান যে বেশ ভালো নেশা করেছে বুঝতে পেরেই আমেহা আরো আড়ষ্ট হয়ে গেল। পেটের কাছ দিয়ে জোহানের দুটো হাত সরাতেই জোহান টলতে লাগলো। অগত্যা আমেহা আবার ধরে নিল তার হাত, ধীর কণ্ঠে বলল, ভিতরে চলুন। না, আমি আজ কোথাও যাব না, চলো আমরা দুজন চাঁদে যাই। তার আগে আমায় একটা মই এনে দাও, নইলে উঠবো কি করে? আমেহার কি প্রতিক্রিয়া করা উচিত এই অবস্থায় সে বুঝে উঠতে পারল না। সে হাসবে না কাঁদবে, কি করবে এই বেহুশ লোককে নিয়ে। কি হলো, এমন করে দেখো কেন? এটা আসল, দেখি তো। বলেই জোহান আমেহার চশমাটা খুলে নিজে পরে নিল। আমেহা এবার জোহানকে ধরা এক হাত ছেড়ে অস্থির গলায় বলল, আমার চশমাটা দিন প্লিজ, আমি চশমা ছাড়া কিচ্ছু দেখতে পাই না। জোহান চশমা তো দিলই না, উল্টে আমেহাকে জাপটে ধরে মন খারাপ করে বলল, আমার চোখ খারাপ হয়ে গেছে বউ, আমি সব ঝাপসা দেখছি, আমার এবার চশমা নিতে হবে। আমেহা জোহানের মুখে বউ ডাক শুনে হালকা চমকালেও তাতে পাত্তা দিল না। জোহানের পুরো ভার এখন তার উপর। আমেহা নিজের আন্দাজ বুঝে আস্তে আস্তে জোহানকে নিয়ে রুমের ভেতরে গিয়ে জোহানকে শুয়ে দিতে গেলে জোহান আমেহার কোমর টেনে তাকেও নিজের উপর ফেলে দিল। আমেহা হকচকিয়ে গিয়ে ওঠার চেষ্টা করল, তবে জোহানের শক্তির কাছে পারল না। তাই আগে নিজের চশমাটা জোহানের চোখ থেকে খুলে নিজে পরে মিনমিন করে বলল, আমায় ছাড়ুন প্লিজ। না, আজ নো ছাড়াছাড়ি। তুমি না আমার বউ, বউ কিভাবে স্বামীর সেবা করে জানো না? আর এই বাজে চশমাটা কেন পরেছো? এটা খারাপ, ফেলে দাও এটা। নেশার ঘরে জোহান কথা বলতে বলতেই একটানে আমেহার চশমাটা খুলে পাশে ছুঁড়ে ফেলে দিল। আমেহা আটকে উঠল, তার চশমাটা আজ গেল বোধহয়। সে জোর করে জোহানের কাছ থেকে নিজেকে ছাড়াতে গেলে জোহান উল্টে তাকে নিচে ফেলে দিয়ে নিজে তার উপর ভর দিল। আমেহা স্পষ্ট দেখতে পেলেও অদ্ভুত হলো তার পুরুষালী স্পর্শগুলো। গায়ের ওড়না যে আর গায়ে নেই তাও বুঝল বেশ। মুহূর্তেই নিজের অধরে পুরুষালী অধরের দখলদারি দেখে চোখ খিচে বন্ধ করে নিল সে। ধীরে ধীরে স্পর্শ গাঢ় হতে শুরু করলো। আমেহা তৈরি না থাকলেও নিজেকে সামলে নিল, জোহানকে বাধা দিল না। তার নিজেরই তো স্বামী। এমনি জোহান সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করে, সে পারে না ইন্ট্রোভার্ট হওয়ার দরুন। কিন্তু জোহান যতটুকু নেয় তাকে সে বাধা দিতে চায় না। জোহান আমেহার গলায় ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে, কানের কাছে ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে বলল। আমেহা সেকেন্ডেই পরম আবেশ থেকে বেরিয়ে চোখ মেলল। এক ঝটকায় জোহানকে সরিয়ে উঠে বসল। আন্দাজে হাত বাড়িয়ে চশমার ওড়নাটা খুঁজে তারপরে ঘুমন্ত জোহানের দিকে আহত দৃষ্টিতে তাকালো। হাতে তালু দিয়ে চোখের কোণ মুছে ব্যালকানিতে গিয়ে দরজা বন্ধ করে দিল। পূর্ণির ঘুম ভাঙতেই দেখলো রেহেবার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে আছে।
পূর্ণি নিজেকে সুতোহীন অবস্থায় ব্ল্যাঙ্কেটের নিচে দেখে মাথা চাপড়ালো গত রাতের কথা মনে করার জন্য। কিন্তু কিছুই তার মনে পড়ল না রুমে আসার পর কি হয়েছিল, রেহেবারই বা কখন এলো, আর সে এইভাবে রেহেবারকে আশকারাই বা কখন দিল। মাহির কথা মাথায় আসতেই পূর্ণি মুখ ফুলিয়ে রেহেবারের বাঁধন থেকে বেরোনোর চেষ্টা করলো ছটফটিয়ে। রেহেবার এবার বিরক্ত গলায় বলল, এত ছটফট করো না, আর একটু ঘুমাও এখন, নয়তো শরীরে বেশি খারাপ করবে। সে আমি বুঝে নিব, আপনি ছাড়ুন আমায়। পূর্ণির এমন ঝাঁঝালো কথা শুনে রেহেবারের মাথায় এলো তার মানে গত রাতের কথা একটাও তার মাথায় নেই। রেহেবার এবার পুরোপুরি চোখ খুলে পূর্ণির দিকে ঝুঁকে বলল, আর ইউ জেলাস পূর্ণিমা? পূর্ণি হকচকিয়ে বড় গলায় বলল, আমি জেলাস? কিন্তু কেন? আমি জেলাস হতে যাব কেন? তার ভাব এখন এমন যে জেলাসি বলতে কোনো শব্দ যে পৃথিবীতে এক্সিস্ট করে তা তার অজানা। রেহেবার ঠোঁট টিপে হেসে বলল, কিন্তু গত রাতেই তো নেশার অবস্থায় তুমি বললে তুমি নাকি অনেক জেলাস। এই নেশার ঘরে যে কেউ মিথ্যে বলে না তা তুমিও জানো, তাহলে কি মিথ্যেটা তুমি এখন বলছো? পূর্ণি থতমত খেল। নেশার ঘোর মানে ওই ড্রিঙ্কসগুলো তাহলে সফট ড্রিঙ্ক ছিল না? আর কি কি বলছে সে নেশার ঘরে? উল্টোপাল্টা কিছু বলেনি তো? এসব ভেবেই পূর্ণির কপালে বিন্দু বিন্দু ঘাম আসতে লাগলো। রেহেবারের বেশ মজা লাগলো। সে পূর্ণিকে খোঁচাতে আবার বলল, বললে না তো মাহিকে নিয়ে কি তুমি ইনসিকিউর ফিল করছো কোনোভাবে? পূর্ণি বুঝলো এই লুকিয়ে লাভ নেই। এমনিও নেশার ঘরে সব উগড়েছে হয়তো, তাই আর না দেখে শক্ত গলায় বলল, হ্যাঁ আমি জেলাস, আমি ইনসিকিউর আপনাকে নিয়ে। আমি চাই না আপনি আমায় ছাড়া আর কাউকে আমার মতো যত্ন করুন। আমি চাই না আপনি আর কাউকে আমার মতো করে সান্ত্বনা দিন। আমি চাই না আমি ছাড়া আপনি আরও কারো ড্রাইভার হন। আমি চাই না এই সব চক্করে আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। শেষ কথাটা বলার সময় পূর্ণির গলার কম্পন রেহেবারের বুকে গিয়ে বিঁধল। রেহেবার পূর্ণির কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমার জায়গা অলওয়েজ তোমারই থাকবে পূর্ণিমা। এর এক ভাগ্যে আমি কাউকে আসার সুযোগ দেব না, প্রমিস। তুমি প্রথম আর তুমি শেষ যে রেহেবারকে মত্ত রাখতে পারে আর নেশায়। পূর্ণি এমনিও বেশিক্ষণ কার উপর রাগ ধরে রাখতে পারে না, আর সেটা প্রিয় মানুষ হলে তো কথাই নেই। পূর্ণি তৃপ্তির হাসি হেসে রেহেবারের বুকে মুখ লুকায়। রেহেবার তা দেখে পূর্ণির ঘাড়ে মুখ কুঁচতেই দরজার বাইরে দিয়ে কেউ পূর্ণির নাম ধরে ডেকে উঠল। পূর্ণি প্রথম ডাকটা ভ্রম ভাবলেও দ্বিতীয় তৃতীয় ডাকটা শোনার পর এক নিমেষে মুখ তুলে অবিশ্বাসের চোখে রেহেবারের দিকে তাকালো। রেহেবারের চোখে মুখে মিটিমিটি হাসি দেখে যা বোঝার সে বুঝে নিল। তার নিজের মুখেও হাসি ফুটল। জোরে আসছি বলে তাড়াতাড়ি রেহেবারের একটা টি শার্ট পরে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রেহেবার হেসে মেয়েটা ঠিকঠাক করে দরজা খুলতে উদ্যত হলো। কিছু রাখার শব্দে জোহানের ঘুম ছুটে গেল। মাথায় হাত দিয়ে উঠে বসতেই নজর এলো সদ্য স্নান করা আমেহাকে। তার কোমর ছড়ানো খোলা চুল দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। জোহান এক প্রকার মোহাচ্ছন্ন হয়েই তাকিয়ে রইল সেই দিকে। আমেহা মিররের দিয়ে তা লক্ষ্য করে পিছনে ফিরে ধীর গলায় বলল, আপনার জন্য কফি এনে দিয়েছি, খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। জোহানের এবার হুঁশ ফিরল। আসলেই তো তার মাথায় যন্ত্রণা হচ্ছিল। মানে গতকাল রাতে আবার সে ওভার ড্রিঙ্ক করেছিল। সামনে আসতেই আমেহার গলা লাল লাগ নজরে আসতেই তখন ভারী অস্বস্তিতে পড়ল। সে কি কিছু করেছে নাকি গত রাতে আমেহার সাথে জোর করে? জোহান বেশ সময় নিয়ে ইতস্তত করে বলল, আমেহা। আমেহা জিজ্ঞাসা দৃষ্টিতে জোহানের দিকে চাইল। জোহান একইভাবে বলল, না মানে আমি কি কাল রাতে মানে তোমার সাথে কোনো কিছু কিছু কি হয়েছে? আমেহা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, না, কারণ আমি হতে দেইনি। জোহান আমেহার এমন কথা শুনে অবাক হলেও কিছুটা স্বাভাবিক ভেবেই অনুতপ্ত গলায় বলল, ও সরি, আমি আমি আসলে নিজের মধ্যে ছিলাম না, তাই বুঝতে পারিনি। আমেহা নিজের চশমাটা ঠিক করে বলল, আমরা স্বামী স্ত্রী, এইসব নর্মাল ব্যাপার। তবে একটা কথা মাথায় রাখবেন, আমি সেদিনই আপনাকে গ্রহণ করব যেদিন আপনি মনে প্রাণে আমার স্বামী হিসেবে আমার কাছে আসবেন। এটুকু বলেই আমেহা ধীর পায়ে প্রস্থান করল রুম থেকে, আর ফেলে গেল এক ভাবনায় ডুবে যাওয়া মানুষটিকে। কিছু মানুষ যখন কাছে আসে তখন আমরা বুঝি না তাদের অনুপস্থিতি আমাদের কতটা পোড়াতে পারে। একে অপরের সাথে বসে ঘন্টার পর ঘন্টা গসিপ হাসাহাসি করতে যতটা শান্তি, তা কি আর ফোনের মধ্যে কয়েক মিনিটের কথায় মেলে? মোটেই না। এই যেমন এখন 2 ঘন্টা পার হয়ে গেছে, অথচ পূর্ণিয়া রাখির কথাই শেষ হচ্ছে না।
উম, উম, ভালোই সার্ভিস দিচ্ছে জিজু। বলেই আখি দুষ্টু হাসি হেসে মুখে চিপস পুড়ে দিল। পূর্ণি লাল টমেটোর মতো হয়ে বাঁধা চুলগুলো ঘাড়ের দুপাশে দিয়ে আখিকে চোখ রাঙিয়ে দুম করে পিঠে একটা কিল মেরে বলল, মুখে লাগাম টান, নয়তো কোন দিন জিজু বাপের বাড়ি বসিয়ে রেখে আসবে। আখি মুখ ভেঙেছে আরো কয়েকটা চিপস মুখে পুড়ে বলল, ও আমায় রেখে আসবে? 2 ঘন্টা ফোনে না পেলে পাগল হয়ে যায়, আবার বাপের বাড়ি রেখে আসবে? পূর্ণি হেসে দিল আখির কথায়। সে তো পূর্ণি ভালোই বুঝেছে। আখি আসার পর তাকে 2 ঘন্টার প্রায় 20-30 বার কল করে ফেলেছে সৌরদীপ। হ্যাঁ রে, তাহলে তোদের বিয়ে এখন 1 বছর পিছিয়ে গেল। পূর্ণির কথা শুনে আখি আফসোসের স্বরে বলল, কি আর করার বল, ওর দাদু রেজিস্ট্রির পরের দিনই আইসিইউতে ভর্তি হলেন। আমরা কেউ ভাবিনি আগের দিনও নাচ গান করার লোকটার হাতে আর কয়েকটা দিন সময় আছে। আর আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে বিয়ের মতো শুভ কাজ 1 বছর পরই করা হয়। যাই হোক, রেজিস্ট্রি তো করা আছে। পূর্ণি বিজ্ঞের মতো মাথা নাড়ল। আখি চারপাশ তাকিয়ে বলল, তেনার এখন দেখা পাওয়া দায়। তার নতুন প্রেমিক তাকে কাজ ছাড়া করতেই চায় না। পূর্ণি গা এলানো ভঙ্গিতে বললেও আখির চোখ গোল গোল হয়ে গেল। অবাক হয়ে বলল, প্রেমিক? তাও আমাদের কোকর? আর নয়তো কি, 2টো ছাদে আছে, চল দেখবি। আখি আর কয়েকটা চিপস মুখে পুড়ে পূর্ণির পেছন পেছন ছাদে হাঁটা লাগালো। ছাদে আসতেই দেখলো কোকো বল নিয়ে খেলছে, আর বুলেট একধারে তার দিকে মুখ করে শুয়ে আছে। মূলত কোকো যতটা দুরন্ত, বুলেট তা নয়। তার স্বভাব খুব শান্ত গোছের। আখির স্মেল পেতেই কোকো ঘেউ ঘেউ করে দৌড়ে তার কোলে উঠে পড়ল। অস্থির হয়ে পড়ল এতদিন পর প্রিয় মানুষকে দেখে। আখি পূর্ণি দুজনেই হেসে দিল। পূর্ণি জানে কোকোকে যতই আদরে রাখুক, যতই মানুষের সান্নিধ্যে নিয়ে যাক, নির্দিষ্ট কোনো প্রিয় মানুষের জায়গা কেউ নিতে পারে না, সে মানুষ হোক কিংবা এই নিষ্পাপ জীব। আখিও কোকোর কাছে এমনই একজন। আখির কোকোকে আদর করা দেখে বুলেট এবার নিজের মধ্যে ঘ ঘ করে নিজের রাগ জাহির করে এগিয়ে এলো। পূর্ণি আখিকে দেখিয়ে বলল, ওই যে আরেকজন আসছে। কেন তার গার্লফ্রেন্ডকে আদর করবি তুই, সেই হিসেব চাইতে। আখি আবার বসে পকেট থেকে বিস্কুট বের করে বুলেটকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বুলেট এতেই সন্তুষ্ট হলো, তবে কোকোর কথা ভুলো না। তাড়াতাড়ি খেয়েই আখির কোলের কাছে কোকোর গায়ে গা ঠেকিয়ে দাঁড়ালো। আখি হেসে দুজনকেই আদর করে দিল। রেহেবার মহাবিরক্ত। আজ সব বন্ধুরা ইউএস ব্যাক করবে বলে সে হাফ বেলা ছুটি নিয়েছে। আজ জোহানও চলে যাবে আমেয়াকে নিয়ে। রেহেবার নিজেকে সামলে নিলেও পূর্ণির কোমল মন তা নিতে পারবে না জেনেই রেহেবার আখিকে কয়েকদিনের জন্য এখানে আনার ব্যবস্থা করেছে। নয়তো একসাথে সবাই চলে গেলে পূর্ণি মুখ ভার করে সারাদিন ঘরের কোণে বসে থাকবে, যা রেহেবার একদমই সহ্য হবে না। কিন্তু এখন তো তার মনে হচ্ছে ভুল করে ফেলেছে সে আখিকে এনে। তার বউ তাকে পাত্তাই দিচ্ছে না। সে একসাথে ব্রেকফাস্টের পর 2 ঘন্টা পার হয়ে গেল, অথচ মহারানীর দেখা নেই। সারাটা দিন সে কাজের চাপে বাইরে থাকে। যতটুকু সময় ঘরে থাকে ততটুকু সময় তো অন্তত তার আশেপাশে থাকতে পারে মেয়েটা। রেহেবারের মেজাজ এবার খারাপ হয়ে গেল। নিজের সামনে রাখা ওয়াচ, রুমাল সব আলমারিতে তুলে দরজার কাছে এসে জোরে ডাকলো, পূর্ণিমা, পূর্ণিমা, আমার ওয়াচ কই? পূর্ণি সবে কোকোকে খাওয়াতে বসেছিল। মেয়েটার এই এক স্বভাব এখনো এরকম। রোজ পূর্ণিকে 10 মিনিট বের করে তাকে খাইয়ে দিতেই হবে। রেহেবারের ডাক শুনে পূর্ণি আর চোখে আখির দিকে তাকালো। দেখলো আখি আগে দিয়েই দুষ্টু হেসে তার দিকে তাকিয়ে আছে। পূর্ণি গলা ঝেড়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? বলেই রেহেবারের উদ্দেশ্যে বলল, আসছি, 5 মিনিট দাঁড়ান। আখি আবার হেসে ফেলল। কোকোকে নিজের কাছে টেনে নিয়ে বলল। পূর্ণি বাম হাত দিয়ে আখিকে পুনরায় মেরে বলল, আবার তুই নিজের মুখ খুলেছিস? আমারও দিন আসবে, দাঁড়া তুই। পূর্ণি আর কিছু বলার সাহস দেখালো না এই ঠোটকাটা মেয়েকে। চুপচাপ চোখ রাঙিয়ে নিচে চলে এলো। রুমে এসে রেহেবারের দিকে না তাকিয়ে আলমারির দিকে যেতে যেতে বলল, আমি গোসলে যাওয়ার আগেই না আপনার জিনিসগুলো ড্রেসিং টেবিলে রেখে গিয়েছিলাম, তাহলে কই গেল? পূর্ণি আলমারি খুলে খুঁজে বের করে পেছনে ঘুরতেই রেহেবারকে এত কাছে দেখে ভরকে গেল। মূলত রেহেবার আলমারির দরজায় হাত দিয়ে পূর্ণিকে আড়াল করে দাঁড়িয়ে, আর পূর্ণি বলতে গেলে আলমারির দরজার মাঝে। রেহেবারের শক্ত মুখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে পূর্ণি নিচু গলায় বলল, এই যে আপনার জিনিস। রেহেবার একটানে জিনিসগুলো নিয়ে ছুঁড়ে বেড়ে ফেলে তপ্ত গলায় বলল, হোয়াটস রং উইথ ইউ পূর্ণিমা? 2.5 ঘন্টা হয়ে গেল, অথচ একবারও
তোমার রুমে আসার প্রয়োজন মনে হলো না? সারপ্রাইজের পরিবর্তে একটা থ্যাংক ইউ অন্তত। রেহেবারের কথা মুখেই রয়ে গেল, গালে নরম অধরের ছোঁয়া পেতেই পূর্ণি নিজের অবস্থানে ফিরে রেহেবারের হতভম্বের মতো তাকিয়ে থাকা দেখে মিটিমিটি হেসে বলল, থ্যাংক ইউ ফর কামিং টু মাই লাইফ, থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যানাদার রিজন টু লিভ, থ্যাংক ইউ ফর মেকিং মাই লাইফ সো বিউটিফুল, থ্যাংক ইউ ফর এভরিথিং অফিসার। রেহেবার চমকের উপর চমক পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সামনে দাঁড়ানো মেয়েটি নাকি তার অনুভূতি প্রকাশ করতে পারে না। এই স্নিগ্ধ অথচ শক্তিশালী প্রকাশ তার পরিচিত চুপচাপ মেয়েটার বৈশিষ্ট্যের সাথে মেলে না। পূর্ণির মুখে উজ্জ্বলতার লাজুক আভাস। রেহেবার মৃদু হেসে পূর্ণির গালে নিজের আঙুল স্লাইড করে বলল, তোমার থেকে দেখি আমি বেশি সারপ্রাইজড হচ্ছে। পূর্ণি ঠোঁট টিপে লাজুক হেসে লজ্জায় রেহেবারের হাত সরিয়ে বেরিয়ে যেতে নিলে রেহেবার বাঁকা হেসে তাকে টেনে আবার আগের জায়গায় এনে দাঁড় করালো। পূর্ণি বোধ হয় এবার পূর্বাভাস পেল কিছুর, ঢোক গেলে আমতামটা করে বলল, দরজা খোলা আছে অফিসার। থাক, যে আসবে সে যেন দিয়ে যায়, সে ব্যবস্থায় করে তাহলে। পূর্ণিকে এরপর কিছু বলতে না দিয়েই তার গোলাপি অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল রেহেবার। পূর্ণি মুম করে নিজের দু হাত দিয়ে রেহেবারের বুকে হালকা হাত দিয়ে চাপড় মারল। সে যত ছাড়াতে চায় রেহেবার তত নিজের সাথে পেঁচিয়ে নেয় তাকে। একসময় কারো গলা ঝাড়ার আওয়াজ পেয়ে পূর্ণি নিজেকে জোর করে ছাড়িয়ে নিল। রেহেবারের পাহাড়ের মতো শরীর অপর পাশ থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করল কে। রেহেবার হাজার বিরক্তি নিয়ে হালকা সরে পিছন ফিরল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে পূর্ণি অবাক হলেও রেহেবারকে মহা বিরক্ত মনে হল। পূর্ণি অবাক হয়ে বলল, পূর্ণা তুই এখানে? পূর্ণা দুজনকে পর্যবেক্ষণ করে হাতে থাকা চিঠিটা এগিয়ে দিয়ে বলল, এটা এসেছে তোর নামে, নিচে কেউ নেই তাই আমি এলাম দিতে। রেহেবারের ইম্পর্টেন্ট কল আসায় সে একবার পূর্ণির দিকে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল ফোন রিসিভ করে। পূর্ণি চিঠি হাতে নিয়ে বলল, ও থ্যাংক ইউ। পূর্ণের কোনো ভাবাবেগ দেখা গেল না, আগের মতো মুখ করে বলল, পরের বার রুমের ডোরটা লক করে রোম্যান্স করিস। বলেই পেছন ফিরে চলে যেতে নিলে পূর্ণি গম্ভীর কণ্ঠে বলল, দাঁড়া। পূর্ণা দাঁড়ালেও পিছনে ঘুরল না। পূর্ণি আগের স্বরেই বলল, কারো রুমে নক করে আসাটা ভদ্রতা, আর সেটা যদি হয় ম্যারিড কাপল তবে অতি অবশ্যই। আশা করি বোঝাতে পারলাম। পূর্ণা চোখমুখ শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে গটগট করে রুম দিয়ে বেরিয়ে গেল। রেহেবার কিছু সময় বাদে ফোন কেটে গম্ভীর মুখে রুমে আসতেই পূর্ণি হাসি মুখে তার দিকে এগিয়ে গিয়ে নিজের হাতের লেটার দেখিয়ে বলল, এই দেখুন অফিসার, আমি মিহান ভাইয়ার ওখানে পুনরায় জয়েনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ওরা গ্রান্টেড করেছে, আমি আবার জয়েন করতে পারি। রেহেবার গম্ভীর মুখ করে নিজের শার্টের উপরের বাটনগুলো লাগাতে লাগাতে বলল, কোনো দরকার নেই এখন। পূর্ণির হাসি মুখ মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। ফ্যাকাশে মুখ নিয়ে বলল, কিন্তু এখন কি অসুবিধা অফিসার? এখন কেন নয়? আমি বারণ করলাম তো। এটা কি যথেষ্ট কারণ নয় তোমার কাছে? রেহেবারের গলার স্বর কঠিন। পূর্ণি অবাক চোখে তাকিয়ে রইল। রেহেবার তার সাথে এমন স্বরে কথা বলছে, এটাই তার কাছে অবিশ্বাস্যকর। রেহেবার তাড়াহুড়ো করে ওয়াচ পরে বেরিয়ে গেল রুম থেকে। পূর্ণি বেডে বসে পড়ল চিঠি হাতে। চোখে অশ্রু এসে ভিড় জমাল। প্রিয় মানুষটির ক্ষণিকের কঠিন স্বর আঘাত হানল বুকে। কাজ যে তার কতটা প্রিয় সে ভাষায় প্রকাশ করতে পারবে না। যখন তার পাশে প্রিয় মানুষগুলো ছিল না, তখন শুধু কাজ ছিল তার কাছে। নিজের কাজকে সে ভীষণ ভালোবাসে। রেহেবার যে নিয়ে কখনো তাকে বাধা দেবে সে কল্পনাও করেনি। গাল বেয়ে অশ্রু পড়ার আগেই কোকো এসে পূর্ণির কোলে উঠে তার দিকে করুণ মুখে তাকিয়ে রইল, যেন সে এবার কেঁদে দেবে। পূর্ণি কোকোকে টেনে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে আদর করতেই কোকো খানিক মুখ ঘষে দিল পূর্ণির কাঁধে। পূর্ণি হালকা হাসল। এই নিষ্পাপ প্রাণটা না থাকলে সে কই যেত। পূর্ণি কোকোকে আদর করে বলল, আমি আর মন খারাপ করে নেই, দেখো আমার কোকো সোনা থাকতে কি আর আমার মন খারাপ করার সাধ্য আছে? কোকো কতটুকু কি বুঝলো কে জানে। ভেউ ভেউ করে নিজের মতো কথা বলে পূর্ণির কোলে চুপটি করে শুয়ে পড়ল। পূর্ণি হাসল। কোকো তার মলিন মুখ একদম দেখতে পারে না। আগেও যখন তার ভীষণ মন খারাপ হতো, কাঁদতে ইচ্ছে করত, তখন সে কোকোকে আখির কাছে রেখে দিত। কারণ পূর্ণির কান্না দেখলেই সেও মন খারাপ করে একটাইম কেঁদে ওঠে জোরে। পূর্ণির দুঃখ যেন তার হৃদয়ে ছুঁয়ে যায় আগে। বিদায়বেলা সব ক্ষেত্রেই অত্যন্ত বেদনাদায়ক। বর্তমানে এয়ারপোর্টের বাইরে জন, এলা, ফ্যাডজি, জোহান, আমেহা সহ পূর্ণি আর রেহেবারও উপস্থিত। সো গাইস, আলবিদা, ফের মিলেঙ্গে। তুই এবার হিন্দি শিখলি কবে?
জনের কথায় ফ্র্যাডি হেসে বলল, মেরি আন্টির সাথে সিরিয়াল দেখে। ফ্র্যাডির কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। এলা ওর মাথায় মেরে বলল, আগে বাংলা শিখ তুই ভালো করে। আছিকে আছে আর কাছেকে কাছে বলিস। ফ্র্যাডি মুখ ভেঙেই বলল, দেশে চল, দেখাচ্ছি তোকে বাংলা।